আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাই ডিয়ার অল, আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, তো আসলে আমরা আমাদের ক্লাস শুরু করে দিই সময় নষ্ট না করে। রেডি? আচ্ছা আচ্ছা, আমরা গতদিন যেটা শিখলাম, তাই না? সেটা হচ্ছে ইলেকট্রিসিটির একদম ইন ডেপথ যে আলোচনা, সেটা ঠিক না? তো আজকে আমরা ফার্দার আরো বিষয়গুলো শিখবো ইনশাআল্লাহ। দেখো, তো মূলত আমরা যদি বেসিক বিষয়টা ভালো মতো শিখে ফেলেছি, তাহলে এখন হচ্ছে আমাদের জাস্ট কিছু রিভিউ, যেগুলো তোমরা আসলে আগে থেকেই জানো। যেমন ধরো তোমরা এই ফর্মুলাগুলো, যেমন ধরো এগুলো তো আগেই বলেছি, আই সমান সমান কথার কথা বি বাই আর, ঠিক না? বা ইভেন তোমরা, আমার ধারণা যে আসলে তোমরা কম বেশি এটাও জানো, আই সমান সমান ই বাই আর প্লাস আর, এই ফর্মুলাগুলো। হ্যাঁ, তো আমি এবারে একটা একটু দেখাই, সেটা কি দেখো। ধরো কথার কথা, এটা আমাদের একটা সার্কিট, ঠিক আছে? এটা আমাদের একটা রোধ, আমি বললাম রোধ আর, তাহলে এই 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 এই, ঠিক না? তাহলে এটা আমাদের ইএমএফ, ই ইএমএফ, ঠিক না? আমরা আগের দিন পড়েছি ইএমএফ, ঠিক না? ইএমএফ মানে কি বলো? ইলেকট্রো মোটিভ ফোর্স, ঠিক না? ইলেকট্রোমোটিভ ফোর্স। আচ্ছা, একটা মাথায় জিনিস মাথায় রাখবা, আসলে এটা কিন্তু কোনো ফোর্স না। নামটা যদিও ফোর্স, অরিজিনালি নট এ ফোর্স, অরিজিনালি নট এ ফোর্স। তার মানে কি, আসলে টার্মটা কিন্তু আসলে একটু মিসলিডিং, ঠিক না? অরিজিনালি এটা কিন্তু কোনো ফোর্স না, ইলেকট্রোমোটিভ ফোর্স, ঠিক না? আমরা গতদিন শিখেছি ইলেকট্রোমোটিভ ফোর্স। তুমি দেখবা যে আসলে তড়িৎচালক বল, তড়িৎচালক বল বা তড়িৎচালক শক্তি, যেটাই বলো না কেন, দেখবা বইতে আছে তড়িৎচালক বল কাকে বলে। দেখবা এভাবে লেখা আছে যে কোনো একটা ইলেকট্রিক সার্কিটের কোনো একটা বিন্দু থেকে 1 কিলো আধানকে সমগ্র সার্কিট ঘুরিয়ে এনে যে পরিমাণ কাজ করতে হয়, সেটা আসলে ইলেকট্রোমোটিভ ফোর্স। তো ব্যাপারটা কেমন হয়ে গেল না? তুমি একদিকে বলছো কাজ করতে হয়, আর একদিকে বলছো তড়িৎচালক বল। এই জন্য এটা মাথায় রাখবে, এটা আসলে মিস্টেরি, অরিজিনালি এটা কোনো ফোর্স না। তো এটা হচ্ছে আমাদের কেতাবিক জ্ঞান, আর আমাদের প্র্যাকটিক্যাল যে নলেজ আমরা গতদিন দেখেছি, সেটা হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স কি, যেটা আসলে সত্যিকার অর্থে একটি ইলেকট্রনকে নিম্ন বিভব শক্তি থেকে উচ্চ বিভব শক্তিতে আসলে নিয়ে যায়, ঠিক আছে? এটা মূলত ইলেকট্রোমোটিভ ফোর্সের কাজ। আচ্ছা, এটা আসলে ইলেকট্রোমোটিভ ফোর্সের আরেকটা নাম হচ্ছে ব্যাটারি, এটা ব্যাটারি হিসেবে কাজ করে। তো খেয়াল করে দেখো, যদি ব্যাটারি হিসেবে কাজ করে, তাহলে কিন্তু একটা ব্যাপার থাকে, ঠিক না? এর মধ্যে একটা ইন্টারনাল, এটাকে আমরা কি বলি বলো? অভ্যন্তরীণ অভ্যন্তরীণ রোধ। অভ্যন্তরীণ রোধ সমান সমান আর, তাই না? অভ্যন্তরীণ রোধ সমান সমান আর, ঠিক আছে? আচ্ছা, তো এখন ব্যাপারটা হচ্ছে যে সত্যিকার অর্থে ঘটনা কি হয়। দেখো, আমি আগের দিন বলেছিলাম যে আসলে আমরা দেখেছিলাম যে আসলে সত্যিকার অর্থে ইলেকট্রনের ফ্লো, ঠিক না? ইলেকট্রনের ফ্লো কিন্তু এভাবে হয়। এটা হচ্ছে আসলে ইলেকট্রনের ফ্লো, ঠিক না? এটাকে আমরা বলি কি? প্রকৃত দিক, প্রকৃত দিক। আর নরমালি যখন আমরা বলি কারেন্ট, দেখো আমরা কিন্তু এসএসসি থেকে এইভাবে অভ্যস্ত, ঠিক? আমরা যখন বলি আসলে কারেন্ট, তো কারেন্ট কিন্তু এটা আবার এটা, দেখো কারেন্ট কিন্তু আবার এটা, দেখো এটা হচ্ছে প্রচলিত প্রচলিত দিক। তো আমরা যখন সমস্ত অঙ্ক করি, এমনকি আমরা যখন প্রশ্ন করি, আমরা কিন্তু সবসময় প্রচলিত দিক ভেবে করি, ঠিক না? তো বোঝার জন্য আমরা প্রকৃত দিক দিয়ে বুঝি। আর অঙ্ক করা, কিরশফ ল থেকে শুরু করে যাবতীয় এ পর্যন্ত বইটই যেভাবে হয়েছে সবকিছু আমরা প্রচলিত দিক বলি। হ্যাঁ, এটাকে আর ইংলিশ একটা নাম আছে, বলো কি? কনভেনশনাল ফ্লো, কনভেনশনাল ফ্লো, কনভেনশনাল ফ্লো, ঠিক আছে? আচ্ছা, তো দেখো, মানে সহজ জিনিস, এটা নিয়ে আসলে এত দুশ্চিন্তার কিছু নাই, ঠিক না? আবার আরেকটা ব্যাপার হচ্ছে যে তুমি যদি আসলে একে জুম করো, তুমি যদি একে জুম ইন করো, তুমি দেখবা যে আসলে এই ব্যাটারির মধ্যে একটা আসলে রোধ আছে। দেখো এইভাবে একটা রোধ আছে, এই ব্যাটারির মধ্যে একটা রোধ আছে। একে এভাবে দেওয়া হয়, আবার এভাবে অনেক সময় দেওয়া হয়, এভাবেও দেওয়া হয়, যেভাবেই বলো না কেন, বাইরে বলো বা ইনসাইডে বলো। এটার নাম অভ্যন্তরীণ রোধ। এটার নাম কি বলো? অভ্যন্তরীণ রোধ, ঠিক না? এবং আমরা একটা জিনিস জানি,
আমরা কি জানি বলো, আমরা এখান থেকে লিখতে পারি I সমান সমান v বাই r, ঠিক না? তাহলে আমরা বলি যে v সমান সমান I r, ঠিক? তাহলে এদিক দিয়ে যদি ধরো আমরা বলি যে I পরিমাণ কারেন্ট সমগ্র সার্কিটে ঘুরে আসে এবং I কারেন্ট সব জায়গায় সমান, ঠিক? তাহলে সেক্ষেত্রে আমরা বলি যে আসলে এইখানে তুমি যদি একটা ভোল্ট মিটার রাখো, দেখো এখানে তুমি যদি একটা ভোল্ট মিটার রাখো, সে কি ভোল্ট মিটার দেখাবে? সে বলবে V সমান সমান IR, V সমান সমান IR। আর এখানে তুমি যদি একটা ভোল্ট মিটার আনো, সে কি দেখাবে? সেও দেখাবে হচ্ছে আসলে V প্রাইম সমান সমান I স্মল r, I স্মল r, ঠিক না? তার মানে কি আসলে ব্যাপারটা অনেকটা এরকম যে আসলে সত্যিকার অর্থে টোটালটা হচ্ছে E, এর এক অংশ গেল I ক্যাপিটাল R এ, আর এক অংশ গেল স্মল I স্মল r এ। সেক্ষেত্রে আমরা কি করি? আমরা বলি এভাবে E সমান সমান IR প্লাস I স্মল r, অর্থাৎ I সমান সমান সহজ একটা ইকুয়েশন E সমান সমান R প্লাস R। নাও তুলে নাও, ব্যাপারটা তুলে নাও, একদমই সহজ। এই বিষয়গুলো তোমরা আগে থেকেই জানো, হ্যাঁ? আমি আসলে একটু দ্রুত কিরশফের সূত্রের মধ্যে যেতে চাচ্ছি, হ্যাঁ? আশা করি ক্লিয়ার, সহজ জিনিস বুঝে দিলাম, হ্যাঁ? আচ্ছা, আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে এটাও সহজ, এটাও তোমরা জানো, ঠিক না? সেটা কি বলো? রোধের সমবায়, ইংরেজি কি? কম্বিনেশন অফ রেজিস্টরস, ঠিক? আচ্ছা, তবে এখানে ব্যাপারটা হচ্ছে, এখানে আমরা একটু অলরেডি তোমরা এটা কিন্তু জানো, যে সেটা কি জানো যে সেটা হচ্ছে এরকম যে ধরো এই 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 ঠিক না, তারপর হচ্ছে তোমার এই এই এরকম যদি ব্যাটারি থাকে R1 R2 R3, আমরা আগের বারও দেখেছিলাম, মনে করো ক্যাপাসিটর মনে পড়ে? তো ক্যাপাসিটর এবং রোধ জাস্ট হচ্ছে অপোজিট, সেটা হচ্ছে মানে অপোজিট, মানে ক্যাপাসিটর অপোজিট রোধ না, মানে অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এইখানে তোমার ইকুইভ্যালেন্ট রোধটা কি? R1 প্লাস R2 প্লাস R3, ঠিক না? কিভাবে? সেটা হচ্ছে দেখো এই বরাবর I, এই বরাবর I, তার মানে সব I কিন্তু একই, ঠিক না? I কিন্তু একই, তার মানে খেয়াল করে দেখো যে আলটিমেটলি সেটা হচ্ছে তুমি যদি এখানে একটা রেজিস্টার রাখো, এই দেখো তুমি যদি আসলে এখানে একটা রেজিস্টার দাও, এর নাম V1, এখানে যদি একটা রাখো এটা হচ্ছে V2, এখানে যদি একটা রাখো এটার নাম তুমি দাও V3, ঠিক না? তাহলে কি হবে? V সমান সমান V1 প্লাস V2 প্লাস V3, ক্লিয়ার? দেখো এখান থেকে তুমি ইজিলি বলতে পারবা যে IR সমান সমান, ঠিক না, IR1 IR2 IR3, so R equals to R1 plus R2 plus R3। এগুলো তোমরা আগেই জানো। একইভাবে আসলে সত্যিকার অর্থে ইয়েটাও একই, ওই ক্ষেত্রে এই ক্ষেত্রে আসলে কারেন্ট সব জায়গায় এক, ওই ক্ষেত্রে হচ্ছে বিভব সব জায়গায় এক। তো আমি আর ওইটা এভাবে যাচ্ছি, কিন্তু এখানে একটা জিনিস বোঝার আছে, সেটা কি জানো? এটা কম্বিনেশন অফ EMFs,
এটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখো কম্বিনেশন অফ ইএমএফস, কম্বিনেশন অফ রেজিস্টার্স ভেরি ইজি, তোমাদের জন্য এটা খুবই সহজ। তো কম্বিনেশন অফ ইএমএফস এটা একটু ইম্পর্টেন্ট, সেটা কিরকম দেখো আমি একটু দেখাই। অর্থাৎ ধরো এই একটা রেজিস্টার ঠিক আছে আর, আমি বললাম এটা একটা রেজিস্টার ঠিক আছে। এখন এই দেখো এই একটা রোধ, এই একটা রোধ, এই একটা রোধ, এই একটা রোধ, ঠিক না? এইভাবে আমি যদি রোধগুলো আনি তাহলে কি হবে? তাহলে ধরো এটা হচ্ছে E1, এটা E2, এটা E3, এটা E4। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, খেয়াল করে দেখো এটাও প্লাস, এটাও প্লাস, এটাও প্লাস, এটাও প্লাস, ঠিক না? তুমি এখন প্রশ্ন করতে পারবে স্যার যদি মিক্সড আপ হয়, মানে এইটা এদিকে, তো এটা হচ্ছে মানে ধরো আমি বলি এটা হচ্ছে ধরো এরকম আর কিন্তু এটা আবার এরকম, তখন কি হবে? এটা আমি বলবো লাস্টে বলবো, হ্যাঁ? আচ্ছা যদি মিক্সার হতো তাহলে কি হতো দেখো, আচ্ছা সরি মিক্সারটা আমি লাস্টে বলছি। তাহলে এই ক্ষেত্রে আসলে কি হবে? উত্তরটা সহজ। এই ক্ষেত্রে দেখো কি হবে, সেটা হচ্ছে সত্যিকার অর্থে যখন মাথায় রাখবা সিরিজে যখন কোষগুলো থাকবে, তাই না? এটার মানে আসলে সবগুলো যোগ হবে, অর্থাৎ ই সমান সমান এন ই। দেখো ই সমান সমান এন, এখানে যেমন n এর মান 4, n এর মান তো অনেক কিছু হতে পারে, 1 2 3 4 5 6 7 8 অনেক কিছু হতে পারে। তাহলে ই সমান সমান 4, ই সমান সমান n, ঠিক না? আবার মজার ব্যাপার দেখো এখানে কিন্তু স্মল r আছে, স্মল r স্মল r স্মল r, ঠিক না? তার মানে আমি কিন্তু বলতে পারি যে আসলে আলটিমেটলি r প্রাইম সমান কত? n r, সরি দেখো n স্মল r, তাহলে টোটাল কারেন্ট সমান সমান কি? I সমান সমান এই সার্কিট দিয়ে টোটাল যে পরিমাণ কারেন্ট পাস হবে সেটা কত? I সমান সমান বলো, আমি যদি বলি ধরো কথার কথা E প্রাইম, আমি বলি E প্রাইম R প্লাস R প্রাইম, ঠিক না? এটা E প্রাইম, এটা R প্রাইম সমান সমান কত? সমান E সমান সমান হচ্ছে N E, এটা হচ্ছে R প্লাস N স্মল r, R প্লাস N স্মল r। এখন ফ্যাক্ট হচ্ছে এই দেখো, এখন যদি খেয়াল করো, যদি r এর মান much much lesser than, if r is much lesser than the capital R, অর্থাৎ বাইরের যে রোধটা আছে সেটা যদি অনেক বড় হয় অভ্যন্তরীণ রোধ থেকে, তাহলে দেখো তাহলে কি করা যায়? তাহলে I সমান সমান NE বাই R লেখা যায়। I সমান সমান স্মল n, অর্থাৎ n মানে কি জানো? এর মানে হচ্ছে অর্থাৎ যদি অভ্যন্তরীণ, দেখো যদি অভ্যন্তরীণ রোধ হতে, যদি অভ্যন্তরীণ রোধ হতে সার্কিটের রোধ অনেক বড় হয় তবে কোষগুলো সিরিজ সংযোগে দেয়া লাভজনক, এটা হচ্ছে আসল কথা, ঠিক আছে? এরপর আমি হচ্ছে তোমাদেরকে, আচ্ছা ওয়াসিক তুমি একটা প্রশ্ন নাও, তুলে দাও। স্যার এখানে তো E1 নট ইকুয়াল টু E2, তাহলে E সমান সমান NE। ও আচ্ছা, না ওয়াসিক ভালো প্রশ্ন করেছো, থ্যাংক ইউ। মানে এখানে ব্যাপারটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি ফর দা সেক অফ আর্গুমেন্ট, হ্যাঁ এখানে ধরে নিচ্ছি যে E1 সমান সমান E2 সমান সমান E3, এটা আমরা ধরে নিয়েছি। সবগুলো রোধ সমান, কারণ আসলে সবগুলো রোধ অসমান দিয়ে যে জটিল সার্কিটটা হয় এটা আসলে ইন্টারমিডিয়েট সিলেবাসের মধ্যে না, হ্যাঁ এখানে আমরা আসলে ধরে নিচ্ছি সবগুলো সমান। ওকে, থ্যাংক ইউ ফর ইওর কোশ্চেন। নাও তো
ওকে, আশা করি তোলা হয়েছে। লাস্টের লাইনটা বোঝো নাই? এই যে দেখো, না বোঝার তো কিছু নাই। ফারহান দেখো, এই দেখো টোটাল সমান তো এইটা, ঠিক না? তাহলে আমি বলছি যদি এই এর থেকে এটা অনেক বড় হয়, ধরো এইটা হচ্ছে কথা 50 ওহম আর এটা হচ্ছে 0.02 ওহম, তাহলে আলটিমেটলি ব্যাপারটা কি? আসলে তুমি যদি তিনটা কোর্স নাও বা চারটা কোর্স নাও বা পাঁচটা কোর্স নাও, সেক্ষেত্রে আসলে যেটা হবে যে আসলে এই অর্থাৎ 0.05 ওহম ওর থেকে অনেক অনেক ছোট, এই জন্য তখন এটাকে তুমি বাদ দিয়ে দিতে পারো। হ্যাঁ, এই জন্য তখন আই সমান সমান দেখো, অর্থাৎ আগে পাওয়া যেত ই বাই আর, এখন পাওয়া যেত n টাইমস অফ ই বাই আর, এটাই বলা হচ্ছে। হ্যাঁ, রেডি? আচ্ছা, এবার দেখো, কোষের সমান্তরাল সন্নিবেশ। হ্যাঁ, এটা কিরকম? এই যে দেখো আ এইটা কিরকম? এই এই এরকম, ঠিক আছে? ই ই ই, ওকে। আচ্ছা, তো এবার একটা ইন্টারেস্টিং বিষয় বলি, শুনলে সবাই একটু অবাক হতে পারো, যে যখন কোষ সমান্তরালে থাকে, অর্থাৎ এই যে দেখো মজার ব্যাপার, এই 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 ই ই ই এরকম, তোমরা শুনলে অবাক হবা, এটা তুল্য রোধ কত জানো? তুল্য রোধ সমান সমান আসলে কি? এটা তুল্য রোধ আসলে ই। আচ্ছা, এটা তুল্য রোধ আসলে ই। আচ্ছা, আরেকটা মজার ব্যাপার হচ্ছে, তুমি যদি এখানে ধরো কথা তিনটা আছে, একটাকে যদি একটু পরিবর্তন করো, ধরো এটা আসলে ই প্রাইম, তাহলে এটা এত জটিল হবে ক্যালকুলেট করা যেটা আসলে চিন্তার বাইরে, ঠিক না? ইভেন এটা আসলে অনার্স লেভেলেও যখন শেখানো হয়, তখন আমরা হচ্ছে এইভাবেই শেখাই যে আসলে সবগুলো ইকুয়াল, তখন এটা তুল্য রোধটা হচ্ছে আসলে ই। তো এখন বিষয়টা হচ্ছে, তুমি যখন আসলে এটাকে সার্কিটে দিবা, হ্যাঁ, তুমি যখন এটাকে সার্কিটে দিবা, এটা কারেন্ট সমান সমান কি হবে জানো? কারেন্ট সমান সমান হবে দেখো ই সমান ই ডিভাইডেড বাই তোমার আর এটা স্মল আর স্মল আর স্মল আর স্মল আর তো বুঝতেই পারছো কি হবে, তাই না? স্মল আর এর এটা কি 1 বাই আর 1 বাই আর 1 বাই আর ডট 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 1 বাই আর। তো m সংখ্যক যদি থাকে, m সংখ্যক কথা কোষ যদি থাকে, তাহলে আমরা কিভাবে লিখি? 1 বাই r প্রাইম সমান সমান m বাই স্মল r, m বাই স্মল r, তাহলে r প্রাইম সমান সমান কত? r বাই m, r বাই m, ঠিক না? তাহলে আমরা এখানে কিভাবে করি বলো? আমরা এখানে যে কাজটা করি সেটা হচ্ছে এরকম, যে ধরো e প্রাইম r প্লাস r প্রাইম
r প্লাস r প্রাইম আমরা এভাবে লিখি, এটা সমান সমান e, এটা হচ্ছে r, আর r প্রাইম কে আমরা এভাবে লিখি r বাই স্মল m। হ্যাঁ, তারপর দেখো এটাকে আমরা এভাবে লিখি e m m r প্লাস স্মল r সমান সমান m e r প্লাস m ক্যাপিটাল R। এবার একটা জিনিস করব, ভালো করে বুঝো, যদি m r মাস লেসার দ্যান r হয় তবে I সমান সমান m e বাই r লেখা হয়। এটার মানে কি, এবার এবার এই বিষয়ে কি বললাম দেখো, অর্থাৎ ব্যাপারটা এরকম যে আসলে যদি এই রোধটা অভ্যন্তরীণ রোধের থেকে অনেক ছোট হয় তখন আমরা এটাকে প্যারালালি কানেক্টেড করি, তখন আমরা আসলে কারেন্টটা ভালোভাবে পাই, এবং সেটাই হচ্ছে এটা। আচ্ছা, এটা এই পর্যন্তই আসলে আমার মনে হয় চিন্তা করা বেটার, এর থেকে ফার্দার না এগোনো বেটার। তোমরা এভাবে চিন্তা করো না যে স্যার ধরেন এখানে যদি একটা যদি অন্যরকম হইতো, সবগুলো যদি সমান হতো, না, এটা আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসের মধ্যে না, ইভেন অনার্স লেভেলে আমরা এটা করি, এটা আমরা মাস্টার্স লেভেল পরবর্তী থিসিসে আমরা এগুলো আসলে স্টুডেন্টরা আমরা করে থাকি। আচ্ছা, আর এটাও আসলে চিন্তার কিছু নাই যে স্যার আমি এটাকেও সিরিজেও নিলাম এটাকেও নিলাম, না, ব্যাপারগুলো আসলে এত জটিল লেভেলে এখনই চিন্তা করার প্রয়োজন নেই। তবে হ্যাঁ, একটা জিনিস আমি ইনশাআল্লাহ দেখাবো, সেটা হচ্ছে এরকম যে আসলে যদি এটা এরকম হয় আর এটা এরকম হয় সেক্ষেত্রে কি করণীয়। খুব সহজ, এটা যদি হয় 5 ভোল্ট, এটা যদি হয় 2 ভোল্ট, তাহলে এর কম্বিনেশন হচ্ছে 3 ভোল্ট। নাও তুলে নাও। ঠিক আছে, কারোর কোনো প্রশ্ন থাকলে করতে পারো।
আচ্ছা এবার আমরা কিছু প্রবলেম সলভ করি। হ্যাঁ দেখো হ্যাঁ তৌসিফ রাইট, বিপরীত ভাগে লাগলে মাইনাস রাখতে হবে, ঠিক আর কিছু না। এবার আমরা কিছু প্রবলেম সলভ করি। হ্যাঁ আসলে বারবার দেখতে হচ্ছে মোবাইলটা কতদিন দুইবার স্লিপ করেছে, বুঝছো, আজকে চেক করছি সিগন্যাল দড়ি টড়ি বেঁধে রাখছে। আচ্ছা দেখো রেডি, সহজ একটা সার্কিট দিব, প্রবাহ মাত্রা বের করবা। হ্যাঁ প্রবলেম 1, প্রবলেম 1 এই 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 ওকে। ধরো এটা হচ্ছে R1 2 ওহম, এটা R2 4 ওহম, আর এটা আমাদের R3 3 ওহম, আর এটা R4 2 ওহম। ঠিক আছে, এটা সমান সমান ধরো 12 ভোল্ট, 12 ভোল্ট। তাহলে প্রবাহ মাত্রাটা বের করো তো সবাই। খুবই সহজ, ঠিক না? এটা আসলে বুঝতেই পারছো 3 অ্যাম্পিয়ার, তাই না? প্রবাহ মাত্রাটা কত? বর্তনীর প্রবাহ মাত্রা, ঠিক না? আসলে এটা কত, এটা কত বের করতে হবে। আচ্ছা তবে এই প্রবলেমটা দেওয়ার উদ্দেশ্য আসলে এটা না, এটা আসলে বুঝতেই পারছো খুব সহজ, ঠিক না? এটা বের করার কোনো ব্যাপারই না। এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে আমি যদি ধরো এটা এভাবে দিলাম, এবার এবার দেখো আমি যদি বলতাম এবার কত, এবার কত, এটাও 12 ভোল্ট, কি করতাম? খুব সহজ, এই দুটো যোগ করতাম, ঠিক? তুমি এই দুটো যোগ করতাম সিম্পলি। কিন্তু আমি যদি বলতাম এটা, দেখো ইন্টারেস্টিং কিন্তু এটা হচ্ছে 2 ভোল্ট, তাহলে কি করতে, তাহলে তুমি কি করতে, খেয়াল করো। তখন তোমাকে যেটা করতে হতো সেটা হচ্ছে যেটা বেশি সেখান থেকে তুমি যাবা, সেখান থেকে তুমি যাবা এই দেখো এই 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 এই, ঠিক? তাহলে এই টোটালটা কি হবে জানো? 12 ভোল্ট মাইনাস 2 ভোল্ট সমান সমান 10 ভোল্ট। শেষ, খুব সহজ। আর যদি সমান হয়, যদি সমান হয় তাহলে 0 ভোল্ট, আর যদি এ বেশি হয় তখন বুঝতেই পারছো, তখন ডিরেকশনটা, এটা যদি হয় 14 ভোল্ট তখন ডিরেকশনটা যাবে এইভাবে। আশা করি ক্লিয়ার, কঠিন কিছু না, একদম সহজ। হ্যাঁ ভেরি গুড, উত্তর আসলে 3।
স্বামী মাই ডিয়ার তুমি প্রশ্ন করেছো স্যার অনেকদিন পর ফিজিক্সের একটা ম্যাথ পড়লাম। না ইনশাআল্লাহ সব ম্যাথই আশা করি পারবা, ঠিক না? আর নাফিস বলছে যেহেতু পার্সন নিশ্চয় একটা ঘাট প্লাস আর ব্যাপার না ইনশাআল্লাহ, ঠিক না? আরে আমরা যে পড়াশোনা করছি এটাই তো বিশাল ব্যাপার। না ইনশাআল্লাহ পারবা, কোনো টেনশন করো না। ঠিক আছে, এটা বুঝে নিই, এই সহজ জিনিস। হ্যাঁ হ্যাঁ স্বামী রাইট, তখন 14 মাইনাস 12 হবে, ঠিক, ভেরি গুড মাই ডিয়ার। এটা যদি 14 হয়, এটা যদি 12 হয়, তখন কারেন্টের এই দেখো দেখায়, এটা ধরো কথার কথা, এটা আমাদের 14 ভোল্ট আর এটা আমাদের 12 ভোল্ট, ঠিক না? তখন কারেন্টের ডিরেকশনটা হবে এইভাবে না এইভাবে, ক্লিয়ার? আর 14 মাইনাস 2, ভেরি গুড। ফারহান তুমি কি আসলে কি করো ওই সময়, খাওয়া দাওয়া করো নাকি? হ্যাঁ এই দেখো কথা না, সেকেন্ড কথাটা না বুঝার কি আছে, আমি কি বলতেছি দেখো। এই দেখো এই সার্কিটটা যদি এরকম হইতো, এই সার্কিটটা যদি এরকম হইতো তাহলে কি করতাম? এই এটা ধরো 12 ভোল্ট, ঠিক, আর এখানে আছে 14 ভোল্ট, তাহলে কি করতাম? খুব সহজ, তখন কারেন্টের ডিরেকশন এভাবে নিতাম, কারণ এই বড়, আর আলটিমেটলি কি হবে 14 মাইনাস 12 সমান সমান 2 ভোল্ট। সহজ জিনিস, কঠিন কিছু না। তৌসিফ মাই ডিয়ার, জিনিসটা নিয়ে আসলে এত জটিলতার কিছু নাই। দেখো জিনিসটা কিন্তু এত কঠিন ভাবে আসবে না, আমি তো এই জিনিসটা এক্সট্রা বললাম। সাধারণত এই জিনিস এত জটিল ভাবে আসে না, এইগুলো এভাবেই রাখে, এভাবেই রাখে, বড়জোর এভাবেই রাখে, এর বেশি কিছু আসে না। তারপরও যদি আসে, ঠিক আছে, তুমি আসলে এভাবে করবা। আর আরো যদি ভালো মতো বুঝতে চাও আমি দেখাচ্ছি। এই দেখো ধরো এরকম আছে, তাহলে কি করবা? তোমার প্রশ্ন তো এরকম, আমি বুঝতে পারছি যে স্যার একটা বড় একটা ছোট, একটা বড় একটা ছোট, ছোট বড় এভাবে থাকে, কোনো সমস্যা নাই তো। এটা 2, এটা 5, এটা 6, এটা 8, এটা 2, কি করবা আবার? এই দেখো এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটাও পজিটিভ, এটাও পজিটিভ। খুব সহজ, পজিটিভ গুলো সব একসাথে করবা, নেগেটিভ গুলো সব একসাথে করবা, যেটা বড় হবে সেদিক থেকে ডিরেকশন, কথা শেষ। খুব সিম্পল, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ, ঠিক না? আশা করি বুঝতে পেরেছেন, এটা কঠিন টেনশনের কিছুই নাই। আর ডিরেকশন উল্টো ধরলেও আলটিমেটলি আই মাইনাস আসবে, আমরা একটু পরে কার্শফের সূত্র দেখবো, তখন বুঝবা যে আসলে ডিরেকশনটা উল্টো ধরছি। এটা নিয়ে এত টেনশনের কিছু নাই। হ্যাঁ আচ্ছা, এইবার আরেকটা প্রবলেম করি, ঠিক আছে? সেটা হচ্ছে যদিও প্রথম ক্লাসেই আমরা দেখেছিলাম, সেটা হচ্ছে এই যে বাসা বাড়িতে বিদ্যুৎ বিল আসে না, বাসা বাড়ির বিদ্যুৎ বিলটা আসলে সাধারণভাবে আমরা কিভাবে ক্যালকুলেট করি সেটা একটু দেখি। হ্যাঁ প্রবলেম 2। হ্যাঁ কি হলো, তোমার বাসায়, তোমার বাসায় 150 ওয়াটের একটি কি আছে, ঠিক আছে, 2000 ওয়াট একটি এয়ার কন্ডিশনার আছে, ঠিক আছে? তো ফেব্রুয়ারি মাসে প্রশ্নটা আরেকটু ক্রিটিক্যাল করি। 2024 সালের
2018 তাহলে 2048 সালে, যাও 2048 সালের ফেব্রুয়ারি মাসে বিদ্যুৎ বিল কত আসবে, কত আসবে যদি প্রতি ইউনিটের মূল্য হয়, ধরো তখন টাকাই থাকলো, যদি ধরো প্রতি ইউনিটের মূল্য হয় কথার কথা 55 টাকা। কিভাবে করবা করো তো, খুবই সহজ, এই বিষয়গুলো করে করে তোমরা অভ্যস্ত, তোমরা ইজিলি পারবা, করো। সাবধান 1971 দিন, আচ্ছা আগে আগে খেয়াল করি নাই, দিল ভালোই তো। চলো এবার সাথে একটা জিনিস যোগ করো, সেটা হচ্ছে তোমার দিনে দিনে 18 ঘন্টা ফ্রিজ এবং 6 ঘন্টা এসি চলে গড়ে। হ্যাঁ, এটা হলো এখন গড়ে। করো, খুব সহজ, একটু নিজেরা চেষ্টা করো, জাস্ট ফর প্র্যাকটিস বলতে পারো। করেছো? আচ্ছা, জুনায়েদ তারপর অনেকেই বলছো যে ফ্রিজ আসলে কিন্তু 24 ঘন্টা চলে না। ফ্রিজ চলা মানে এর কম্প্রেসরটা চলা। আসলে
ফ্রিজ যদি 24 ঘন্টা চলতো প্রচুর বিল আসতো। ফ্রিজ কিন্তু দেখবা যে আসলে যখন অরিজিনালি চলে তখন একটা শব্দ হয়। যেমন তুমি এসির সুইচ অনেক বাড়িতেই দেয়া থাকে, কিন্তু এর মানে কি এসি চলা? এসি চলা মানে কম্প্রেসরটা চলা। একইভাবে ফ্রিজ সবসময় কিন্তু চলে না, ফ্রিজের কম্প্রেসর দেখবা বন্ধ হয়, অটো বন্ধ হয়, অটো আবার চালু হয়। ফ্রিজ যদি 24 ঘন্টা চলতো আমরা ফুলিয়ে হয়ে যেতাম, বুঝছো? ওই হিসেবে বলছি। হ্যাঁ মাশাআল্লাহ, স্বামী হচ্ছে বলেছে কম্পিটিশনের কথা। আচ্ছা রেডি? দেখো খুবই সহজ আসলে। প্রথম কথা যে আসলে 2048 সাল কি লিপ ইয়ার? কিভাবে বুঝবা? 2048 কে সিম্পলি 4 দিয়ে ভাগ দাও, 4 5 20, 4 কে 4, 4 2 8। হ্যাঁ লিপ ইয়ার, রাইট। যেহেতু 4 দ্বারা বিভাজ্য এজন্য এটা লিপ ইয়ার। তার মানে কি ফেব্রুয়ারি কত? 29 ডেজ। ফেব্রুয়ারিতে 29 ডেজ, ঠিক আছে? ওকে ফাইন। এখন 150 ওয়াট, ঠিক না? এখন বলো 1 ইউনিট মানে কত? 1 ইউনিট মানে কি? বলো 1 kW h, 1 কিলোওয়াট আওয়ার। 1 কিলোওয়াট আওয়ার এটার মানে কি? এটার মানে হচ্ছে 1 কিলোওয়াটের একটা যন্ত্র 1 ঘন্টা কাজ করলে যেই পরিমাণ বিদ্যুৎ শক্তি ব্যয় হবে সেটা আসলে 1 ইউনিট। তাহলে এটা কত? 1000 ওয়াট। এটা ভেঙে ভেঙে করি, 1000 ওয়াট ইনটু 1 আওয়ার, ঠিক না? তাহলে 1000 ইনটু এক 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 আওয়ারে কয় সেকেন্ড? 3600 সেকেন্ড। তার মানে দেখো 3,36,000 জুল সেকেন্ড, ঠিক আছে? হ্যাঁ 3,36,000ই তো, ঠিক করলাম তো? না না কি বললাম এটা? দূর, সরি, 3.6 to 10 to the power 6 জুল সেকেন্ড, তার মানে 3.6 মেগা ওয়াট, ঠিক না? মেগা জুল। এই এটা এটা অনেক সময় অবজেক্টিভ আসে 3.6 মেগা জুল, ঠিক আছে? তার মানে এই 1 ইউনিটের খরচ 55 টাকা। তাহলে ব্যাপারটা কিভাবে হবে? ব্যাপারটা খুব সহজ। ব্যাপারটা হচ্ছে 150 ওয়াট। 150 ওয়াট মানে হচ্ছে 150 ডিভাইডেড বাই 1000। এত ওয়াট কতখানি চলে প্রতিদিন? চলে কতখানি বলো? প্রতিদিন চলে হচ্ছে 18 ঘন্টা। তাহলে 18 ঘন্টা প্রতিদিন চলে, আর 29 দিন, 29 দিন, আর এক এক ইউনিটের মূল্য কত টাকা? 55 টাকা। তাহলে এই যে হয়ে গেল 55 প্লাস প্লাস এটা হচ্ছে 2 কিলোওয়াট। তাহলে 2 ইনটু এটা কতক্ষণ কত ঘন্টা চলে? এটা চলে হচ্ছে 6 ঘন্টা। 6 গুণ 29 গুণ 55, এটা যা আসবে তাই না? 0.15 ইনটু 18 ইনটু 29 ইনটু 55, তাহলে 4,306 টাকা কংগ্রেস পয়সা যোগ 2 গুণ 6 গুণ 29 গুণ 55, 19,140 টাকা। 140 যোগ 15,600, 30,446 টাকা 50 পয়সা। এই যে দেখো আরে এটা তো একটা কাল্পনিক দিলাম, দেখবা যে ইনশাআল্লাহ ওই সময় সবকিছু চেঞ্জ হয়ে যাবে, টেনশন করো না। আর ধরে নিলাম
হ্যাঁ অন্য কিছু তো চলেই, আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা কথা ধরে নিলাম। যাই হোক এটা সহজ জিনিস ছিল, ঠিক না? আচ্ছা, এবার আরেকটা প্রবলেম সলভ করব। এই প্রবলেমটা কুমিল্লা বোর্ডে আসছে, রাজশাহী বোর্ডে আসছে, যশোর বোর্ডে আসছে, চিটাগং বোর্ডে আসছে, বহু জায়গায় আসছে। রেডি? নাও প্রবলেম 3। আমি তিনটা প্রবলেম দেবো, হ্যাঁ তিনটা করলাম। প্রথমে প্রবলেম 3, তারপর প্রবলেম 4, তারপর প্রবলেম 5। প্রবলেম 3টা প্রথমে দিই। একটি 100 ওয়াটের, সবাই তুলবা, হ্যাঁ একটি 100 ওয়াটের নিমজ্জ উত্তাপক মানে বুঝছো তো, ওই যে কফি টফি গরম করার জন্য, পানি গরম করার জন্য এক ধরনের ছোট ওই যে কয়েল দেওয়া হয় না, ওইটা এর নাম দিয়েছে নিমজ্জ উত্তাপক। 7 মিনিটে 1 লিটার পানির তাপমাত্রা, 7 মিনিটে 1 লিটার পানির তাপমাত্রা, পানির তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 40 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি করে। 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি করে। যে মান নির্ণয় করো, যে মান নির্ণয়, এটা বহু বোর্ডে আসছে, বহু বোর্ডে আসছে। এই যে মানে বুঝছো তো, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। এই যে মানে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। আচ্ছা, প্রতিটি 2 ভোল্ট তড়িৎচালক শক্তি, প্রতিটি 2 ভোল্ট তড়িৎচালক, প্রতিটি 2 ভোল্ট তড়িৎচালক শক্তি ও 1.5 ওহম অভ্যন্তরীণ রোধের তিনটি, ও 1.5 ওহম অভ্যন্তরীণ রোধের তিনটি, তড়িৎ কোষ দেওয়া হলো। তড়িৎ কোষ দেওয়া হলো। শ্রেণী সমন্বয়ে সাজিয়ে এদের প্রান্তগুলোকে, শ্রেণী সমন্বয়ে সাজিয়ে এদের প্রান্তগুলোকে, এদের প্রান্তগুলোকে 150 ওহম রোধের পরিমাণ দ্বারা ব্যক্ত করা হলে 150 ওহম রোধের একটি পরিবাহী দ্বারা যুক্ত করা হলে কত তড়িৎ প্রবাহ চলবে, কত তড়িৎ প্রবাহ চলবে। ঠিক আছে? আর প্রবলেম 3, প্রবলেম 5 হচ্ছে আজকে 1.5 ভোল্ট তড়িৎচালক শক্তি বিশিষ্ট, 1.5 ভোল্ট তড়িৎচালক
একটি বিশিষ্ট 9টি কোষকে সমান্তরালে সাজিয়ে 9টি কোষকে সমান্তরালে সাজিয়ে 9টি কোষকে সমান্তরালে সাজিয়ে 1 ওহম রোধের সাথে যুক্ত করা হলে অনুপম যে হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, হ্যাঁ, সাজিয়ে 1 ওহম রোধের সাথে সম্পৃক্ত করা হলে 1 ওহম রোধের সাথে যুক্ত করা হলে বর্তনীতে 1.35 অ্যাম্পিয়ার প্রবাহ চলে। প্রতিটি কোষের অন্তরীণ রোধ নির্ণয় করো। নাও সবাই করো তো, ঠান্ডা মাথায় করো।
আচ্ছা দেখো প্রথমটা আমি বলি, হ্যাঁ প্রথমটা কিন্তু এভাবে ছিল আমরা j এর মান নির্ণয় করো, ঠিক না? আচ্ছা এখানে খেয়াল করো, এখানে কিন্তু তোমাকে ওয়াটের কথা বলেছে, ঠিক না? ওয়াট মানে এটার সাথে জুলের সম্পর্ক চলে আসে। আর আরেকটা জিনিস তুমি যদি একটু খেয়াল করো, এখন তোমাকে ক্যালোরির একটা সম্পর্ক আনতে হবে, তুমি যদি j এর মানটা আসলে বের করতে চাও, তাহলে আমরা কিন্তু j এর মানটা জানি, সেটা কি বলো 4.2 অর 4.19 জুল ডিভাইডেড বাই ক্যালোরি। এই জিনিসটা আমাদেরকে আনতে হবে। কিভাবে আমরা আনতে পারি খেয়াল করে দেখো, যে একটি 100 ওয়াটের নিমজ্জক, তাই না? অর্থাৎ ওটা পাওয়ার 100 ওয়াট, ওটা যদি তোমার পানিটা হচ্ছে 1 লিটার, ঠিক আছে, আমি Q = mS ডেল থিটা আমি অ্যাপ্লাই করব। পানির তাপমাত্রা 30 থেকে 40 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি করে, ঠিক না? কতখানি জ্বলেছে 100 ওয়াট, তোমার 100 ওয়াট 7 মিনিট। তো 100 ওয়াট যদি আসলে তোমার 7 মিনিট হয়, এটার মানে কি বলো? তাহলে আমি বলতে পারি W সমান কি বলো? PT। W সমান PT। তাহলে W সমান PT মানে কত? 100 ওয়াট, সব কিলোওয়াট থাকে, এটাকে ওয়াটে নিয়ে যেতে পারে, এটা তো ওয়াটে আছে। আর 7 মিনিট, এটাকে সেকেন্ডে নিয়ে যেতে হবে, তার মানে 7 * 60, ঠিক না? এত জুল। দেখো এত জুল কিন্তু কাজ হবে, ঠিক না? এখন বিষয়টা হচ্ছে খেয়াল করে দেখো, ভালো মতো বুঝতে হবে কিন্তু, ঠিক না? সেটা হচ্ছে এইটা, যে আমরা কিন্তু একটা জিনিস জানি, সেটা কি? আমরা জানি W সমান তুমি JQ, তুমি চাইলে এভাবেও লিখতে পারো, তুমি চাইলে তোমাদের বইতে যেমন তপন স্যারের বইতে JHQ এর বদলে H লেখা আছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে অবশ্যই তুমি যদি W কে জুলে নাও আর তুমি যদি J এর মান বের করতে চাও জুল আর ক্যালোরি হিসাবে, তাহলে তোমাকে অবশ্যই Q অথবা H কে অবশ্যই ক্যালোরিতে নিতে হবে, ঠিক না? আর সেক্ষেত্রে দেখো H সমান কি? দেখো ms ডেল থিটা। এই দেখো H সমান ms ডেল থিটা, ঠিক? আচ্ছা, তো m তাহলে এখানে কত বলো? m কত? এখন আমি ক্যালোরি হিসাবে নিব, তাহলে ক্যালোরি হিসাবে আমি যদি লিখতে চাই, মানে খেয়াল করো ক্যালোরি হিসাবে কিন্তু একটা মজার ব্যাপার আছে, ঠিক না? সেটা হচ্ছে তোমাকে তখন তুমি যদি ক্যালোরিতে নিতে চাও, তোমাকে এখানে ডেল থিটাকে নিতে হবে ডিগ্রি সেলসিয়াসে, m কে নিতে হবে গ্রামে, আর তখন তোমার এটাকে সেই অনুযায়ী আসলে নিতে হবে, ঠিক না? তাহলে খেয়াল করে দেখো, সেটা আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এরকম, যে s এর মান কত জানো? s এর মান শুনলে অবাক হবা। s এর মান হচ্ছে তোমার, ভালো করে দেখো, s এর মান হচ্ছে এই দেখো s, কে তুমি যদি ক্যালোরিতে নিতে চাও, s এর মান হচ্ছে এটা, দেখো 1 ক্যালোরি গ্রাম ইনভার্স 1 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স 1, এই দেখো সেক্ষেত্রে s এর মান 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। আর এটাকে তুমি যদি ইন্টারন্যাশনাল এককে নাও 4200 জুল পার কেজি পার কেলভিন। অর্থাৎ ইন্টারন্যাশনাল এককে সাথে এটার একটু পার্থক্য হচ্ছে, এখানে তুমি যদি এটাকে আরেকভাবে নাও, s সমান 4200 জুল, ঠিক না? কেজি ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1।
কিন্তু এখানে তোমাকে কি নিতে হবে S সমান সমান 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস, এভাবেই নিয়ম। ঠিক আছে, তাহলে তাই যদি হয় তুমি আমাকে বলো তাহলে m কত, m সমান সমান কত গ্রামে, তোমাকে m কত দেখো, পানি 1 লিটার, 1 লিটার পানি মানে 1 লিটার পানি মানে 1000 গ্রাম। শোনো, 1 লিটার মধু মানে কিন্তু আবার 1000 গ্রাম না, এটা শুধু পানির জন্যই সত্য। 1 লিটার পানি মানে 1000 গ্রাম, তাহলে তুমি এখানে লিখবা 1000, s সমান সমান লিখবা 1 আর ডেল থিটা সমান সমান লিখবা 10। ঠিক না, কত হলো তাহলে টোটাল h হলো 10000 ক্যালোরি, 10000 ক্যালোরি 10 টু দি পাওয়ার 4 ক্যালোরি। শেষ। তার মানে এখন হিসাব করো যে, তার মানে এটা ডিভাইডেড বাই 10000 হয়ে গেল, এটা ডিভাইডেড বাই 10000, এই যে এটা সমান সমান কত, 6 7 42 420 সমান সমান 4200 জুল, 4200 জুল। ঠিক, তাহলে আমাদের আলটিমেটলি j এর মানটা কত আসে, j এর মানটা আসে এরকম 4200 ডিভাইডেড বাই 10000। ঠিক না, তাহলে কত, সরি 42000 4.2 42000। ঠিক আছে, এটা 5-6টা বোর্ডে আসছিল। না, j এর মান 1 ধরে করলে এই অঙ্ক রাইট দিবে না। j এর মান 1 ধরে তুমি যদি করো আসলে এই অঙ্ক তোমাকে রাইট দিবে না। হ্যাঁ, আমার যদি এই টাইপের প্রবলেম আসে তাহলে আমি তোমাকে বলবো তুমি একটাও, হয় তুমি ওটা দেখাবো অথবা একটাও দেখাবো ওইটাও দেখাবো। আর যারা লিখেছো j এর মান 1, j এর মান 1 হলে j এর কোনো একক নাই, j এর মান 1 হলে j এর কোনো একক নাই, আর j এর মান 4.2 হলে এর একক হচ্ছে জুল পার কেলভিন, মাথায় রেখো। ক্লিয়ার? আচ্ছা, এই অঙ্কটা নিয়ে কার কোনো যদি প্রবলেম থাকে আমাকে প্রশ্ন করো। প্রবলেম নাম্বার 3, 3 নাম্বারটা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কল। ওয়াসিম, তুমি যেমন বের করেছো j সমান সমান 1 জুল ইনভার্স 1, কখনোই না মাই ডিয়ার। আমি এটা মনে করে দেখো, প্রথম অধ্যায়ে আমি দেখিয়েছিলাম যদি j এর মান, তুমি যদি j এর মান সত্যিকার অর্থে এসআই এককে নাও, j এর কোনো একক থাকে না, শুধু 1 আসে। আচ্ছা সাবধান, আমি আরেকবার বোঝাচ্ছি, কোনো সমস্যা নাই। দেখো আমি এটাকে বলি, সেটা হচ্ছে মনে করে দেখো প্রথম অধ্যায়ে আমি কি বলেছিলাম, এই দেখো খেয়াল করো তো সবাই, দেখো তো w সমান সমান jq, এটা আমি প্রথম অধ্যায়ে বলেছিলাম, মনে পড়ে? ঠিক না? তো তুমি যদি এটাও জুল নাও, এটাও জুল নাও, তাহলে j এর মান আসে 1, আর কিছু না। তুমি যদি এটাও জুল নাও, এটাও যদি জুল নাও, তাহলে j এর মান আসে 1। আর তুমি যদি এটা জুল নাও, এটা যদি ক্যালোরি নাও, তাহলে j এর মান আসে 4.2 জুল পার ক্যালোরি, জুল পার ক্যালোরি। এটা মাথায় রাখো, এটা কিন্তু দেখো ওইটা লেকচারটা একটু তুমি রিভিউ করো, তুমি দেখো এটা খুঁজে পাবা। আচ্ছা, এটা হচ্ছে একটা পয়েন্ট। আর আরেকটা পয়েন্ট কি, এখানে আমি যেটা বললাম সেটা হচ্ছে এই যে তোমাকে বলবো j এর মান নির্ণয় করো। এখানে ক্রিটিক্যাল সিস্টেমটা ভুল করে ফেলতো, j এর মান 1 পার কেলভিন, 1 পার ক্যালোরি, এসব কিছুটা দিয়ে ফেলবে, কিন্তু এটা মাথায় রাখবে। এই টাইপের আসলে সাধারণত এটাকে জুল পার ক্যালোরিতে প্রকাশ করা উত্তম। এখন আমি কি করলাম, আমি বললাম যে 100 ওয়াট 7 মিনিট ধরে চলে, তাহলে কত জুল খরচ হলো, 42000 জুল, 42000 জুল খরচ হলো। আবার আমি বললাম যে আসলে এখানে কি পরিমাণ তাপের বর্জনটা হলো বা গ্রহণ হলো, সেটা হচ্ছে h সমান সমান ms ডেল থিটা। যখন তুমি h কে জুলে নিবা, ভালো করে বুঝো, যখন তুমি h কে জুলে নিবা, m কে কেজিতে নিবা, s কে জুল পার কেজি পার কেলভিনে নিবা, ডেল থিটা কে কেলভিনে নিবা।
কিন্তু যখন তুমি একে ক্যালোরিতে নিবা, n কে নিবা গ্রামে, s কে নিবা 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস, আর ডেল থিটাকে নিবা ক্যালোরিতে। এই চ্যাপ্টারের শুরুতে দেখবা এই জিনিসটা লেখা আছে, একটা হচ্ছে ms ডেল থিটা, একবার হচ্ছে SI এককে, আর একটা হচ্ছে ms ডেল থিটা, একবার হচ্ছে CGS এককে, যেটা আসলে আমরা বলি তোমার ডিগ্রি সেলসিয়াস এবং হচ্ছে ক্যালোরি। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। নাফিস, তুমি বলেছো যে স্যার অ্যানসার j সমান 1, আমি তো বললাম মাই ডিয়ার, তাহলে তুমি অর্ধেক মার্ক পাবা, ফুল মার্কস তোমাকে দিব না, ঠিক না? এই টাইপের জিনিস একটা j এর মান, আসলে j এর মান শুধু 1, এটা বলা আসলে এখানে তো কোনো ভেজালে তুমি মানে অঙ্কটা তো বলতে গেলে ওইভাবে করলাই না, তুমি এটা বের করলা জুল, ওটাও বের করলা জুল, জুল জুল কাটাকাটি হয়ে গেল 1, কিন্তু আসলে এই টাইপের আসলে যদি কোনো কিছু বলা না থাকে তুমি 4.2 জুল পার কেলভিন ক্যালোরি করে দেখাবা। আচ্ছা, আশা করি ক্লিয়ার। এবার প্রবলেম নাম্বার 2, সরি প্রবলেম নাম্বার 4। ওয়াসি, দুইটাই তুমি ক্যালোরি ক্যালোরি বা মাই ডিয়ার, ডব্লিউ এর একক আমরা কখনো ক্যালোরি ধরি না। ওয়াসিকের কথা হচ্ছে এটাও যদি আমি ক্যালোরিতে নিই, এটা তো কাজ, কাজের একক আমি কখনো ক্যালোরিতে ধরি না, কাজের একক সবসময় আমি জুলে ধরি। মানে ব্যাপারটা আসলে কঠিন কিছু না, দেখো ব্যাপারটা সিম্পল, ব্যাপারটা হচ্ছে W is proportional to H বা W is proportional to Q, তাহলে এটা হলে W সমান সমান JH, আর এটা হলে W সমান সমান JQ, ঠিক তো? আচ্ছা, এবার J সমান সমান W বাই H, J সমান সমান W বাই Q, এভাবেও দেখানো, এভাবেও দেখানো। এবার তুমি বলো, এটাও জুল হয়, এটাও জুল হয়, J এর মান 1, এটাও জুল হয়, এটা ক্যালোরি হয়, J এর মান জুল পার ক্যালোরি। তুমি যেটা বলছো W কে আমরা কখনোই ক্যালোরিতে লিখি না, অর্থাৎ কাজকে আমরা কখনোই ক্যালোরিতে লিখি না, হ্যাঁ? আচ্ছা, তো এবার 2 নম্বর 4 নম্বরটা প্রবলেমটা কি বলো? প্রতিটি 2 ভোল্ট তড়িৎচালক শক্তি ও 1.5 ওহম অভ্যন্তরীণ রোধের 3টি তড়িৎ কোষ নেওয়া হলো। তাহলে দেখো শ্রেণীর সমন্বয়ে সাজিয়ে এদের প্রান্তগুলোকে 150 ওহম, তার মানে বুঝতেই পারছো বড় হাতের আরটা অনেক বড়, তার মানে আমার ফর্মুলা তো খুব সহজ, ঠিক না? আমার ফর্মুলাটা এখানে কি বলো? আমার ফর্মুলা হচ্ছে I সমান সমান m e বাই r, তাহলে n এর মান কত? n এর মান হচ্ছে 3টি, তাহলে 3, e এর মান কত? 2, r এর মান কত? 150, উত্তর কত? পয়েন্ট 04, ঠিক আছে, 0.04 অ্যাম্পিয়ার, 0.04 অ্যাম্পিয়ার। এখন এখানে একটা মজার ব্যাপার আছে, দেখো তুমি যদি এটাকে এভাবে করো তাও হবে, n e r প্লাস n r, তাও হবে, তাও একই উত্তর আসবে। কিভাবে দেখো, এটা করো 3 গুণ 2, ঠিক না, 150 প্লাস 3 গুণ 1.5, এটা করো, এটার উত্তর আসবে 0.0388 অ্যাম্পিয়ার, শেষ, সেভেন, ঠিক আছে? আচ্ছা, ফাইনালটা কি বলো? হ্যাঁ তৌসিফ, আগেরটায় একক জুল পার ক্যালোরি হবে। হ্যাঁ ওয়াসিফ, আমি তো বললাম আর এর মান তো মাইনাস দেয়াই আছে, কিন্তু তুমি এটা দুই ভাবেও করতে পারো, সরাসরি এই ফর্মুলা দিয়েও করতে পারো, এই ফর্মুলা দিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই, এবং দুটো করলে আসলে একই উত্তর আসবে। হ্যাঁ, তবে হ্যাঁ আমি অবশ্যই এটা যদি করো সব দিক দিয়ে তুমি সেফ থাকো, এই আর কি, আর কিছু না, আর জাস্ট দেখালাম যে আসলে ফর্মুলাটা আসলেই কার্যকর।
আচ্ছা প্রবলেম নাম্বার 5 এটা কি দেখো 1.5 ভোল্ট তড়িৎচালক শক্তি বিশিষ্ট 9টা কোষ সমান্তরালে সাজিয়ে তার মানে আলটিমেটলি ই কত হবে 1.5 ভোল্ট 1 ওহম রোধের সাথে যুক্ত করা হলে ও 1 ওহম রোধ মানে বাইরের ক্যাপিটাল আরটা অনেক ছোট বর্তনীতে 1.3 অ্যাম্পিয়ার প্রবাহ চলে প্রতিটি রোধের অভ্যন্তরীণ রোধ নির্ণয় করো এখন একটা মজার জিনিস দেখো এটা যেহেতু 1.35 অ্যাম্পিয়ার আমি আসলে একটা লেভেলে কারেন্ট পাচ্ছি 1 অ্যাম্পিয়ার কারেন্ট কিন্তু একেবারে কম না যদি বলতো 0.00001 অ্যাম্পিয়ার তার মানে বুঝতাম সমস্যা আছে তার মানে বুঝতাম আসলে বাইরের রোধটা এতই বড় আর ভেতরেরটা এতই ছোট তারপরও প্যারালাল দেওয়ার কারণে উল্টাপাল্টা হয়ে গেছে কিন্তু এখানে বোঝা যাচ্ছে বাইরেরটা অনেক ছোট 1 অ্যাম্পিয়ার সরি 1 ওহম এবং এটা সমান্তরালে দেওয়ার পরেও আমরা একটা ভালো কারেন্ট পেয়েছি তার মানে কখন বাইরেরটা ছোট হলেও আমরা একটা ভালো কারেন্ট পাবো যখন সমান্তরালে দিব তার মানে সমান্তরালে দেওয়া হয়েছে তার মানে আমাদের জন্য আলটিমেট ফর্মুলাটা কোনটা পাবো দেখো আমাদের জন্য আলটিমেট ফর্মুলা কোনটা ওই যে খুব সহজ তাহলে I সমান সমান m e বাই স্মল r ঠিক না তাহলে r সমান সমান m e বাই r তাহলে m কত m হচ্ছে 9টা e কত e হচ্ছে 1.5 ভোল্ট আচ্ছা I কত বলো 1.35 অ্যাম্পিয়ার ডান তাহলে r কত 1 ওহম না সরি কি করলাম এটা সরি ফর্মুলা তো আসলে এটা m e m r প্লাস স্মল r সরি এই টোটালটা এটা তাহলে অঙ্ক করার সময় আমি বলবো যে আসলে টোটালটা এর আগেরটাও এটা দিয়ে করাই ভালো হয় m e r প্লাস m স্মল r সিরিজ আর এটা হচ্ছে হলো প্যারালাল ঠিক প্যারালাল তাহলে I কত হলো 1.35 অ্যাম্পিয়ার আচ্ছা এটা কত 9 ইনটু 1.5 এটা কত 9 ইনটু 1 প্লাস r তাহলে r এর মানটা কত 9 ইনটু 1.5 m বাই m হ্যাঁ ঠিক আছে তাহলে এই যে 1 ওহম ঠিক আছে নাফিস তোমার 8.88 ইনটু 10 টু দি পাওয়ার -3 আসে কোনটা আসে আইডিয়া বলতে পারবা আচ্ছা তো আমার মনে হয় বিষয়টা কি ক্লিয়ার হলো আমার মনে হয় তোমাদের ওই যে প্রথম মানে এই 3 নাম্বারটা আমি আরেকটু বলি হ্যাঁ এইগুলো সহজ জিনিস এগুলো আসলে ফর্মুলায় ফেলে দিবা অবশ্যই আচ্ছা আরেকটু দেখাই খেয়াল করো সবাই দেখো এই দেখো W is proportional to J sorry W is proportional to Q সবাই দেখো W is proportional to Q এর মানে কি তুমি যত বেশি তাপ দিবা ইঞ্জিনে তত বেশি কাজ হবে ইঞ্জিন তত বেশি কাজ করবে ভালো করে শোনো তুমি যত বেশি তাপ দিবা ইঞ্জিনে ইঞ্জিন তত বেশি কাজ করবে এখন এটাকে আমরা এভাবে লিখি বা W is proportional to H প্রথম অধ্যায়ে Q ইউজ করেছে দ্বিতীয় অধ্যায়ে H ইউজ করেছে এখন খেয়াল করো তাহলে W সমান সমান JQ বা W সমান সমান JH বুঝো কিন্তু সবাই এখন খেয়াল করে দেখো তাহলে J সমান সমান W বাই Q J সমান সমান W বাই Q এখন এটাকে কিভাবে লেখা হয় দুই ভাবে লেখা যায় এটাকে এভাবে লেখা যায় 1 জুল বাই 1 জুল এটাকে কিভাবে বলি আমরা জানো আমরা বলি
1 জুল তাপশক্তি ব্যবহার করে যদি 1 জুল কাজ করা হয় তাহলে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ককে আমরা বলি যে সমান সমান 1। এর কোনো একক নাই, কারণ কি জুল জুল কাটা। ক্লিয়ার? তো এটাকে তুমি যদি জুলে না নিয়ে তুমি যদি ক্যালোরিতে নিতা তাহলে কি হতো? তাহলে এই কাজ হতো। তাহলে হয়তো এরকম দেখো যে সত্যিকার অর্থে W কে তুমি যদি ক্যালোরিতে কনভার্ট করতা, সরি W কখনোই ক্যালোরি হবে না, W হবে জুল। একে যদি জুলে কনভার্ট করতা আর একে তুমি যদি ক্যালোরিতে কনভার্ট করতা তাহলে যে এর একক কত হতো জানো? জুল বাই ক্যালোরি। তখন কি আমরা যে সমান সমান লিখতাম যে এর এককটা কি? জুল বাই ক্যালোরি। হ্যাঁ, এই যে আর এই যে কিন্তু এক না। এই যেটা হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক আর এটা হচ্ছে জুলের যে, এক না। এখন বিষয়টা হচ্ছে সায়েন্টিস্টরা এটা পরীক্ষা করে দেখেছেন যে আসলে সত্যিকার অর্থে তোমার 1 জে সমান সমান কত? 4.2 জুল বাই 1 ক্যালোরি। এজন্য জে এর মান হচ্ছে 4.2 জে বাই ক্যালোরি। তো ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। আশা করি বোঝা গিয়েছে। হ্যাঁ, আমরা পরশুদিন একেবারে যেটাকে বলে কার্শফের সূত্র নিয়ে ইনশাআল্লাহ কাজ করব। তাহলে সবাই মাই ডিয়ার ভালো থেকো। তাহলে ইনশাআল্লাহ পরশুদিন আপনাদের দেখা হবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।